ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, সবাইকে ওয়েলকাম। তো আজকে আবার একটা ইউটিউব সেশন স্টার্ট করব। জাস্ট এ সেকেন্ড। চলো ফাইন। সো সবাইকে ওয়েলকাম এবং গুড আফটারনুন আনএকাডেমি WBPSCর এই নতুন ইউটিউব চ্যানেলে। তো তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং সমস্ত টিচার্সদের ভিডিওসগুলো তোমরা শেয়ার করো, যাতে করে স্টুডেন্টসদের কাছে আমরা আরও পৌঁছাতে পারি। ওকে, চলো। তো আজকে আমরা শুরু করব আজকের একটা সেশন। আজকে একটা ফাউন্ডেশন ক্লাস করাবো আমি। তো প্রথমে আমি একটু ব্যাপারগুলো বলে দিই। আমি সুশোভন রয় আমার নাম। আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে ইংলিশ সাবজেক্টটা পড়াই এবং এই ইংলিশ সাবজেক্টের যে এক্সামগুলো তোমরা পরীক্ষা দাও, WBCS, WBPSC, SSC, WBP ব্যাঙ্কিং, তাছাড়া আরও যা যা পরীক্ষা হয় আর কি, SSCর মধ্যে যা যা আছে, CGL আছে, CHSL আছে, MTS আছে, SSC GD আছে, ওকে, CPO আছে, স্টেনোগ্রাফি আছে, সমস্ত পরীক্ষার অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ফাউন্ডেশন ব্যাচ অ্যাজ ওয়েল অ্যাজ তাদের প্র্যাকটিস ব্যাচ আমি আনএকাডেমি প্লাস স্পেশাল এবং ইউটিউব প্ল্যাটফর্মে করিয়ে থাকি। তো তোমরা আমার ক্লাস অনেক দিন ধরে রেগুলার যারা ফলো আপ করছো, তোমরা জানো যে আমি আনএকাডেমি অ্যাপে মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30 আমি স্পেশাল ক্লাস নিই বা ফ্রি ক্লাস নিই। এই অ্যাপের ক্লাসটা তোমরা অ্যাভেল করতে পারবে যদি আনএকাডেমি অ্যাপটা তোমাদের ডাউনলোড করা থাকে। তো আনএকাডেমি অ্যাপটা তোমরা আনএকাডেমি অ্যাপ প্লে স্টোর যাবে, প্লে স্টোর থেকে লিখবে আনএকাডেমি লার্নিং অ্যাপ, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোমরা চলে আসবে, গোল হিসাবে সিলেকশন করবে WBPSC। এই WBPSC গোল হিসাবে সিলেকশন করার পরে তারপর তোমরা চলে যাবে হচ্ছে আমার প্রোফাইলে, সুশোভন রয়। ওকে, এই প্রোফাইলটা ফলো আপ করে নেবে, তাহলে তোমাদের যাবতীয় কোয়ারিজ আমরা ক্লিয়ার করে দেবো এবং তোমাদের কাছে প্রত্যেক দিন ক্লাসের আগে নোটিফিকেশান আসবে যে এই সময় আমার ক্লাসেস আছে। ঠিক আছে? তো ইউটিউব ক্লাস এখন আমি রেগুলার নিতে পারছি না, ইউটিউব ক্লাস মাঝে মাঝে হচ্ছে। তো তোমাদের বলবো যারা আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাও রেগুলারলি এবং এভরিডে প্রত্যেক দিন করতে চাও, তারা সোম থেকে শনি 9:30টার সময় প্রত্যেক দিনের ক্লাসগুলোকে অ্যাভেল করো। ঠিক আছে? চলো আমরা পড়াশোনা চলে যাই, তারপর আমি বাকি কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে আমরা যে আজকে পড়বো সেটা হচ্ছে বেসিক ক্লাস অফ ভার্ব পার্ট 2। আমরা আগের দিন মানে আগের ইউটিউব ক্লাসে আমরা পার্ট 1 শেষ করেছিলাম। এই পার্ট 1-এর মধ্যে আমরা যা যা পড়েছিলাম তা একটু যদি আমি রিভিশন করি, তার মধ্যে আমরা পড়েছিলাম ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে। ঠিক আছে? তো নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি পড়ে? নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। ফাইনাইট ভার্বের মধ্যে কি কি পড়ে? ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে তোমার প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং তাদের যাবতীয় ডিটেলস আমরা কিন্তু এখান থেকে পড়েছিলাম। এবার তারপর থেকে আমরা আজকে আরম্ভ করব আমরা সেই ক্লাসটা, তোমরা এর আগের ভিডিওটাতেই থাকবে, সেই ক্লাসটা তোমরা একটু দেখে নাও ভালো করে। দেখার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত কোয়ারিজ ক্লিয়ার হবে এবং যেটা ডাউট হবে সেটা কমেন্ট সেকশনে বা লাইভ ক্লাসে এসে জানাতে পারো। আমি তোমাদের অবশ্যই ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব। চলো নেক্সট শুরু করা যাক। তাহলে ফাইনাইট ভার্ব আমরা আগের দিন পড়েছিলাম যে কাকে বলে। ফাইনাইট ভার্ব বলেছিলাম নাম্বার, পার্সন আর টেন্স দ্বারা যদি চেঞ্জ হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। আর যে ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স দ্বারা চেঞ্জ হবে না তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এর পরের স্লাইডে আমরা চলে যাব। ফাইনাইট নন ফাইনাইট পরের স্লাইড আছে আমাদের, যে ফাইনাইট ভার্বকে আমরা পড়বো এখন। যে ফাইনাইট ভার্বকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করতে পারি, তাদের মধ্যে একটা অন্যতম পার্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অন্যতম ইম্পর্টেন্ট পার্ট কি? প্রিন্সিপাল ভার্ব, যার আরেকটা নাম তোমরা যেতে পারো মেন ভার্ব হিসাবে। ঠিক আছে? আর আরেকটা পার্ট হচ্ছে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যার আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। তো এই দুটো পার্টে আমরা ডিভাইড করতে পারি আমাদের ফাইনাইট ভার্বকে। এই দুটো পার্টে কিন্তু আমরা অনায়াসেই ডিভাইডেড করতে পারি আমাদের ফাইনাইট ভার্বকে। তাহলে এটা হয়ে গেল ফাইনাইট ভার্বের পার্ট। এবার এই প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে, এগুলি আমরা একটু বুঝে নিই। জাস্ট আমি ওরালি বলি প্রথমে, তারপর বোঝাচ্ছি। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম এখানে, হি ইজ ওয়াচিং টিভি। হি ইজ ওয়াচিং টিভি। এবার বললাম এর মধ্যে আইডেন্টিফাই করো প্রিন্সিপাল ভার্ব কোনটা। তাহলে সবাই বলবো স্যার ওয়াচিং প্রিন্সিপাল ভার্ব, বা এর একটা আমি মেন ভার্ব। তাহলে এবার বলতে হবে যে অক্সিলারি ভার্ব কোনটা। অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ অক্সিলারি ভার্ব। ঠিক আছে? ইজ অক্সিলারি ভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে ওয়াচিং যে প্রিন্সিপাল ভার্ব হয় এর রুট ফর্ম কি, এর রুট ভার্বটা কি? এর রুট ভার্ব হচ্ছে ওয়াচ। রাইট? তাহলে এই যে একটা প্রিন্সিপাল ভার্ব হলো ওয়াচ,
এই একটা প্রিন্সিপাল ভার্বের কটা ফর্ম আমরা পাই একটু চিন্তা করো, কটা ফর্ম পাই প্রিন্সিপাল ভার্বের? এই যে ওয়াচ কথাটা আমরা কতগুলো ফর্ম পাবো একটু ভাবো ভালো করে। ফার্স্ট, রাইট, ঠিক। এই যে ওয়াচ কথাটার যে ভার্বটা পাচ্ছি এর আমরা ফর্ম পাবো হচ্ছে 5টা। কটা ফর্ম? 5টা। এবার এই 5টা ফর্মকে যদি আমি একটু ডেসক্রাইব করি তাহলে সেগুলি কি কি, তাহলে সেগুলো একটু লিখবো আমরা। তাহলে লিখবে ভার্বের ফার্স্ট ফর্ম বা একে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এই ফর্মটা কি? এই ফর্মটা হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ, ঠিক আছে? এই ফর্মটা হচ্ছে ওয়াচ, এই ফর্মটা হচ্ছে ওয়াচ। ক্লিয়ার হলো? এবার চলে আসি এর সেকেন্ড ফর্ম কি? এর সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম যাকে আমরা বলি সিম্পল পাস্ট। আমি এইগুলি মুছে দিচ্ছি, এগুলো একটু লিখে নাও, এগুলো একটু লিখে নাও, তারপরে আমি এটা মুছে ক্লিয়ার করে পরপর লিখছি। এক্সকিউজ মি, চলো ফাইন, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিই এবার। হ্যাঁ, তাহলে প্রথম ফর্ম 1 নাম্বার V1 বা প্রেজেন্ট ফর্ম, এর ফর্মটা কি? ওয়াচ, WATCH। এর সেকেন্ড ফর্ম কি? এর নাম হচ্ছে পাস্ট ফর্ম, এর ফর্ম কি? ওয়াচ, WATCHED, ওয়াচড। এর থার্ড ফর্ম কি? এর থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, কি হবে? সেম, ওয়াচড। এর ফোর্থ ফর্ম কি? V4 বা এর নাম হবে প্রোগ্রেসিভ ফর্ম। এটা অনেকে আমরা আবার প্রেজেন্ট পার্টিসিপল হিসাবেও কিছু বইতে লেখা আছে, তো আপাতত প্রেজেন্ট পার্টিসিপল মানে আবার ডাউট দাঁড়াবে, প্রেজেন্ট পার্টিসিপল মানে আবার অ্যাডজেক্টিভেরও হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপল ভার্বেরও হয়। তো সেক্ষেত্রে আমরা দুভাবেও করতে পারি একে। আবার এর ভালো নাম হিসাবে যেটা ম্যাক্সিমাম বইতে লেখা থাকে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম, তাহলে ওয়াচিং। এবার এটাকে অনেকে কন্টিনিউয়াস ফর্ম বলো, সেটা বলো না, ঠিক আছে? ওকে, রাইট। নেক্সট 5, V5, এর নাম কি? এর নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এইবার এখানে আমরা একটু আলাদা করব, বলছি। এটা আপাতত লিখে রাখবে ওয়াচেস, ওয়াচেস, ঠিক আছে? এবার দেখো এর আলাদা নাম আমরা কিভাবে করব। এই যে ওয়াচ কথাটা আছে এটা হলো প্রেজেন্টের, আমরা একে নাম দেব প্লুরাল ফর্ম। কেন সেটা একটু পরে বলছি। আর এই যে V5 বা প্রেজেন্ট ফর্ম, একে নাম দেবো প্রেজেন্টের সিঙ্গুলার ফর্ম। কেন? এবার দেখো এখান থেকে আমরা একটা রুলস পড়ি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি পড়ি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ধরো বললাম দে ওয়াচ, ঠিক আছে? দে ওয়াচ, তাহলে দে প্লুরাল, তাই এখানে ওয়াচ হয়েছে প্লুরাল। কিন্তু যদি বলি হি, তাহলে কি আর ওয়াচ হবে? না, এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করে, মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করে আমাকে লিখতে হয় ওয়াচেস, তাহলে এটা হয়ে গেল সিঙ্গুলার ফর্ম। তাহলে মেন ভার্বের সাথে যখন এস বা ইএস ইউজ হবে তখন আমরা তার নাম দেবো V5, আর মেন ভার্বের সাথে যখন এস বা ইএস ইউজ হবে না তার নাম দেবো V1 বা প্লুরাল ফর্ম, V5 বা মেন ভার্বের সিঙ্গুলার ফর্ম। সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট হবে, সেটা পরের বিষয়। আশা করি বোঝা গেল যে প্রিন্সিপাল ভার্বকে আমরা 5টা পার্টে ভাগ করলাম এবং এই 5টা পার্টের সলিউশন হচ্ছে এটা। পুরো ডিটেলে এটা ফাউন্ডেশন লিখবে, আমরা কোর বেসিকের উপর পড়ছি। আমি এক একটা চ্যাপ্টার কোর বেসিক থেকে এর রুলস, এর কনসেপ্ট, এর এক্সাম্পল সব জায়গায় তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? চলো লিখে ফেলো। ফার্স্ট লিখে ফেলার পরে আমি এর অন্য স্টেপে যাব। হয়ে গেল? কমপ্লিট? চলো ফাইন। এবার দেখো এই প্রিন্সিপাল ভার্বকে, আশা করি কমপ্লিট। একটু ফাস্ট মুছলাম। এবার দেখো এই প্রিন্সিপাল ভার্বকে আমরা ফর্মে আনবো। এবার অক্সিলারি ভার্ব আমরা এর পরের ডিটেলসে পড়বো। এই যে ইসটা কেন অক্সিলারি? স্যার এখানে তো হতে পারে যে হি ডাজ নট গো দেয়ার, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? হি ডাজ নট গো দেয়ারে অক্সিলারি ভার্ব কোনটা? ঠিক আছে, এখানে ডাজটা কেন অক্সিলারি ভার্ব? ওকে, তো সেগুলি আমরা পরে পড়বো।
তো আপাতত অক্সিলারি ভার্ব সম্বন্ধে যদি আমি একটুখানি বলে দিই, তাহলে এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন আগের দিন বলেছি, এটা 3টে ভাগে ভাগ হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি, একটা মার্জিনাল বা সেমি মোডাল অক্সিলারি। ঠিক আছে, তো এর বিষয়ে আমরা অক্সিলারির পার্টে পড়বো। আজকে আমরা পড়বো এই বিষয়টা যে প্রিন্সিপাল ভার্বের পার্টের মধ্যে আমরা কি কি পাই এবং এর কনসেপচুয়াল ডিটেলসগুলো কি কি। ঠিক আছে, চলো ফাইন, নেক্সট স্লাইডে আসি। তো দেখো, প্রিন্সিপাল ভার্বের অনেকগুলো ভাগ হয়। তোমরা যারা আগের দিনের ক্লাসটা দেখবে তাতে বলা আছে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, ভার্ব অফ পজিশন। ঠিক আছে, এগুলো অনেকগুলো ফরমেশন আছে। এটা অনেক রকমভাবে পড়া যায়, পড়ানোও যায়। তো আমি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করেছি। যেমন ধরো, প্রিন্সিপাল ভার্বের দুটো জায়গা আছে, একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা হচ্ছে ইররেগুলার ভার্ব। ঠিক আছে, রেগুলার ভার্ব ইররেগুলার ভার্ব দিয়ে হামেশাই কোয়েশ্চেন আসে। কী ধরনের কোয়েশ্চেন আসে? তো প্রথমে আমি একটা কোয়েশ্চেন দিই, তারপর তোমাকে বোঝাই। দেখো, রেগুলার ভার্ব ইররেগুলার ভার্বের কোয়েশ্চেন। পড়ো ভালো করে। রেগুলার ভার্ব ইররেগুলার ভার্বের কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন পড়ো ভালো করে। Most of the rivers in Allahabad have overflown their banks and plunged a large number of villages. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই সলভ করো প্লিজ, আনসার লিখবে। ঠিক আছে, চলো ফাইন। দেখো, এবার এখানে যদি বলে এটা এরার কি আছে, তাহলে সবাই আনসার করেছো আশা করি। তাহলে এখানে আনসার হবে বি পার্টে। ঠিক আছে, ওকে, আনসার হবে বি পার্টে। দেখো, প্রথমে আমি বাকি জায়গাগুলো আগে ক্লিয়ার করি। প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, মোস্ট অফ এর পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে সেটা সবসময় প্লুরাল হয়। দেখো, এটা প্লুরাল আছে। মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য হাউস, মোস্ট অফ দ্য রোডস, মোস্ট অফ দ্য রিভার্স, তাহলে প্লুরাল আছে। এটা হলো 1 নাম্বার। তারপরে দেখো, প্রেপোজিশনের আগেরটা সবসময় সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, তাহলে রিভার্স কথা প্লুরাল আছে। তার জন্য দেখো, এর ভার্ব কি বসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাভ, এখানে কিন্তু হ্যাজ করলে হবে না। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে প্রেপোজিশনের আগেরটা মেন সাবজেক্ট হয়। প্রেপোজিশন থেকে শুরু করে যতটা পার্ট থাকে তাকে আমরা পার্টিটিভ বলি, বা বলতে পারি অ্যাডজাঙ্ক্ট। এগুলি সম্বন্ধেও তোমাদের পড়ানো হবে। তো আপাতত পার্টিটিভ কাকে বলে বুঝে নাও। তো মেন সাবজেক্ট বার করতে গেলে ফার্স্ট যে প্রিপোজিশন আছে তার আগেরটা হয় মেন সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে মোস্ট অফ দ্য রিভার্স। এবার তুমি মোস্ট কথাটাকে, এখানে মোস্ট কথাটা তো সাবজেক্ট হিসাবে ইউজ হয় না। মোস্ট কথা যদি সাবজেক্ট হিসাবে ইউজ হয় তাহলে এই কথাটা কি প্লুরাল সেন্স ইউজ করে। ঠিক আছে, মোস্ট অফ দ্য রিভার্স ইন এলাহাবাদ হ্যাভ ওভারফ্লোন দেয়ার, তাহলে দেয়ার কাকে বলছে, রিভার্সকে বলছে। দেয়ার কাকে বলছে, রিভার্সকে বলছে। ওকে, তাহলে এখানে দেয়ার কথাটা প্লুরাল আছে অ্যাকর্ডিং টু রিভার্স। দেখো, দেয়ার হয়েছে বলে ব্যাংকস হয়েছে, মানে ব্যাংকস মানে তীর, নদীর তাই তীরকে বলা হয়। ঠিক আছে, অ্যান্ড প্লাঞ্জ মানে ডুবে যাওয়া। আর লার্জ নাম্বার অফ ভিলেজেস, দেখো এই যে এইটা আর লার্জ নাম্বার অফ, ঠিক আছে, এই ফ্রেজটা, বা অনেক সময় বলতে পারি আর নাম্বার অফ। ওকে, তো এদের একটা রুলস আছে, এই রুলসটা আমি কনসেপচুয়ালি পড়াবো। আপাতত আর নাম্বার অফের রুলস হচ্ছে এরপরে যে নাউন বসবে সেটা সবসময় প্লুরাল হয়, যে ভার্ব হয় সেটাও প্লুরাল হয়, যে প্রোনাউন হয় সেটাও প্লুরাল হয়, কারণ এটা একটা প্লুরাল ফ্রেজকে ডিনোট করে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি ভিলেজেস আছে, তাহলে এটা প্লুরাল। ঠিক আছে, এরপরে যদি ভার্ব থাকতো তাহলে প্লুরাল হতো। কিন্তু যদি এই দা নাম্বারটাই, এই আ নাম্বারটাই কী হয়ে যায়, দা নাম্বার, তাহলে একটা ডেফিনিটকে শো করে। তাহলে দা নাম্বার অফের পরে ঠিক রুলটা অন্য হয়ে যায়। নাউন কি হয়, নাউন হয় প্লুরাল, বাট ভার্ব কি হয়, ভার্ব হয় সিঙ্গুলার। চলো, এই কনসেপ্টটা একটু লিখে রাখো খাতায়। আমি কনসেপ্টও পড়াবো, আমি কারেকশনও শেখাবো। চলো, একটু ফাস্ট লিখবে। কমপ্লিট। এবার দেখো, হয়ে গেল। এবার চলে আসি এখানে কেন ভুল, এরারটা কেন ছিল। চলো, এটা লিখে নাও, আমি
ইরেজ করব সব। আশা করি হয়ে গেছে। চলো এবার দেখো, এবার এই যে মোস্ট অফ দ্য রিভার্স এলাহাবাদে ওভারফ্লো হয়েছে, তার মানে জল উপচে পড়েছে, তাহলে এর ইংরেজি কথাটা ঠিক হলো ওভারফ্লো। এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওভারফ্লো, এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওভারফ্লো, কারণ এটা প্রিন্সিপাল ভার্ব, বুঝতে পেরে গেছো, এটা অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের মধ্যে রেগুলার ইররেগুলার পড়ে, তাহলে এটা আছে দেখো ওভারফ্লো আছে। তো এই ওভারফ্লো কথাটা, এই ওভারফ্লো কথাটা এটা প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্বের সাথে সাথে এটা একটা রেগুলার ভার্ব, এটা একটা রেগুলার ভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার একটু বলে দিন তাহলে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব কাকে বলে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আবার ব্যাক করি, দেখো ব্যাক করে আমরা বলছি রেগুলার ভার্ব, ঠিক আছে। ওকে, দেখো ইট ইজ আ কাইন্ড অফ আ ভার্ব হুইচ কনসিস্ট অফ ইডি। এবার দেখো পাতি কথায় বলতে এই যে ভার্বের যে মেন তিনটে ফর্ম থাকে কনজুগেশন অফ ভার্বের, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটে ফর্মের মধ্যে যখন যে সমস্ত ভার্বের, মনে রাখবে, যে সমস্ত ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মে ডি, ইডি বা আইইডি থাকবে চেঞ্জ হওয়ার সময়, তাদেরকে আমরা রেগুলার বলব। যেমন দেখো স্টাডি, এটা ফার্স্ট ফর্ম, এটা কিন্তু ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে স্টাডিজ, কিন্তু এর যদি ভার্ব ফর্ম বানানো যায় তাহলে ফিফথ ফর্ম স্টাডিজ হয়। আবার এর সেকেন্ড ফর্ম কি হয়, স্টাডিড, দেখো সেকেন্ড ফর্মে ইডি যোগ হয়ে গেল, মানে আইডি যোগ হয়ে গেল, ওয়াইউরে আইডি যোগ হয়ে গেল। আর থার্ড ফর্মও কি স্টাডিড, তাহলে দেখো এর সেকেন্ড ফর্ম থার্ড ফর্মে আইডি যোগ হয়েছে, তাহলে একে আমি পারফেক্ট এক্সাম্পল অফ রেগুলার ভার্ব বলতে পারবো। তাহলে বেস ফর্মের সাথে ইডি যোগ হয়ে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম বানাবে, যেমন লুক, তার সেকেন্ড ফর্ম লুকড, তার সেকেন্ড ফর্মও লুকড। ওকে, যেমন ডাই, ঠিক আছে, ওকে, সেকেন্ড ফর্ম ডায়েড, থার্ড ফর্মও ডায়েড, হয়ে গেল, ডি যোগ হলো, ঠিক আছে। ওকে, এগ্রি, এগ্রিড, এগ্রিড। ওকে, ম্যারি, ম্যারিড, ম্যারিড, যাদের পরে ওয়াই থাকে আই দিয়ে যোগ হয়, আইডি যোগ হয়। ওকে, তাহলে এদেরকে আমরা কি নাম দেবো, এদেরকে আমরা নাম দিয়ে দেবো রেগুলার ভার্ব। তাহলে মধ্যে কথা শর্টকাটে মনে রাখবে, যে সমস্ত ভার্বের বেস ফর্ম মানে ফার্স্ট ফর্ম এর সাথে ইডি, ডি, আইডি এগুলি যোগ হয়ে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয়ে যাবে, তাদেরকে আমরা বলবো সবসময় রেগুলার ভার্ব। কমপ্লিট। এবার দেখো ম্যাক্সিমাম একে যদি বলে রেগুলার ভার্ব কেন বলে, অনেকে বলছে রেগুলার ইউজ হয়, এটা এক তরফ থেকে ঠিক যে আমরা বেসিক্যালি সব থেকে ভার্বের ইউজে রেগুলার ভার্ব বেশি ইউজ করি কথা বলতে গেলে, নিউজ পেপারে লেখা থাকে, তাই এটা মনে রাখা ততটাই সহজ। কিন্তু এরার কারেকশন আসে মনে রাখবে ইররেগুলার ভার্ব থেকে, ঠিক আছে, ভালো করে শুনে রাখো, ইররেগুলার ভার্ব থেকে, রাইট। কিন্তু রেগুলার ভার্বও আমাদের মনে রাখতে হবে। এবার দেখো ইররেগুলার ভার্ব, it is a kind of a verb which make different shapes past of a past participle form which made with ed। দেখো তার মানে পাত্তি কথা হচ্ছে, এটা শর্টকাট কথা কি, যে যার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মে ডি, ইডি বা আইইডি থাকবে না। এর আবার অনেকগুলো ফাংশন হয়, এর দেখা যায় কখনো কখনো সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম এক, ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম এক, যেমন কাট, 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 তিনটে ফর্মই এক, পুট, 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 তিনটে ফর্মই এক, ঠিক আছে। ওকে, ব্রডকাস্ট, 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 টেলিকাস্ট, সব তিনটে ফর্মই এক, এরাও রেগুলার, কারণ যখন চেঞ্জ হচ্ছে না তারাও ইররেগুলার। আবার ধরা যাক আমি বললাম দেখো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক, ঠিক আছে। ওকে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ঠিক আছে। তাহলে তাহলে সবসময় মনে রাখতে হবে, যখন যেমন ধরো কাম, কেম, কাম, ঠিক আছে। আবার ধরা যাক নো, নিউ, নোন, এগুলি দেখো সবই এর ফর্মে কোনোদিনই ইডি বা আইডি ফর্ম আসবে না। এবার এর এর মধ্যে আবার অনেকগুলো ভ্যারাইটি আছে, অনেক সময় দেখা যায় তিনটে ফর্ম এক, অনেক সময় দেখা যায় দুটো ফর্ম এক, অনেক সময় দেখা যায় তিনটের থেকেই আলাদা। তো নো, নিউ, নোন তিনটি আলাদা, ইডি নেই, ঠিক আছে। কাম, কেম, কাম, ফার্স্ট ফর্ম আর লাস্ট ফর্ম মানে ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম একই, মাঝখানেরটা কেম আলাদা, ঠিক আছে। ওকে, আবার পুট, পুট, পুট তিনটে একই। তো এগুলি সবই যারা কখনোই ভার্বের সাথে ইডি বা আইডি যোগ করে বা অ্যাড করে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম করা যাবে না, তাদের মানে ফর্মগুলোই আলাদা হবে, মানে ইডি বা আইডি থাকবে না মোদ্দা কথা, তাদেরকে আমরা কি নাম দেবো, তাদেরকে আমরা নাম দেবো ইররেগুলার ভার্ব, ঠিক আছে। চলো লিখে নাও, ফার্স্ট একটু ফাস্ট লিখবে,
ডান, চলো ফাইন। তাহলে এবার আমরা রেগুলার ইররেগুলার শিখে ফেললাম। এবার একটু দেখো ভালো করে, এখানে কি বলেছে 4, মোস্ট অফ দ্য রিভার্স এলাহাবাদ ওভারফ্লোড। এবার এই কথাটা রুট ফর্ম কি? ওভারফ্লো। এর যদি সেকেন্ড ফর্ম বানাই মানে পাস্ট ফর্ম, তাহলে কি হয়? ওভারফ্লোড। আবার এর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম বানাই তাহলেও কি হয়? ওভারফ্লোড। তাহলে ওভারফ্লো, ওভারফ্লোড, ওভারফ্লোড, তিনটেই মানে এটা দেখো ফার্স্ট ফর্মের সাথে ডিডি হয়েছে, তাহলে এটা রেগুলার ভার্ব। কিন্তু এখানে কিসের মতো ইউজ হয়েছে? ইররেগুলারের মতো, ফ্লোন। এবার ফ্লোন কথাটা তো অন্য জায়গা থেকে এসছে, বলো ফ্লোন কথাটা কোথা থেকে এসছে? লাইট। ফ্লোন কথাটা এসছে ফ্লাই থেকে, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ক্লিয়ার হলো? ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তাহলে এটা অ্যাকচুয়ালি রেগুলার ভার্ব, কিন্তু এক্সামে কোয়েশ্চেন কি দিয়েছে? অ্যাজ এ ইররেগুলার। তো এটা তো রং, এটা রাইট। তাহলে এটা ক্রস করে ওভারফ্লোড হয়ে যাবে, হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ওভারফ্লোড। চলো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ডান, চলো ফাইন। নেক্সট, নেক্সট তাহলে ইররেগুলার রেগুলার হয়ে গেল। তাহলে এটা যদি একটা এক্সাম্পল দিই, করো তো দেখি কতজন পারে। একটু ফাস্ট করবে। হয়ে গেছে আনসার? চলো ফাইন, আনসার বলি। দেখো, দ্য রেডিও ব্রডকাস্টেড, ভেরি গুড, সবাই আনসার দিও কিন্তু। দ্য রেডিও ব্রডকাস্টেড লাস্ট নাইট দ্যাট সাইক্লোন ইজ গোয়িং টু হিট কোস্টাল এরিয়া সুন। এত কিছু পড়বো আমি? প্রথম কথা দেখো, বলতে পারো যে লাস্ট নাইট, এটা হচ্ছে টাইম, বুঝেছো? তাহলে সবসময় একটা জিনিস মনে রাখবে যে টেন্স আমরা বলি, আচ্ছা টেন্স কয় প্রকারের বললেই আমরা বলি 3 প্রকারের, তার মধ্যে 4টে করে ভাগ আছে স্যার। ধরো আমি বললাম এই যে সিম্পল, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে? ওকে, বা সময় বলি আমরা স্যার সিম্পল প্রেজেন্ট না বলে প্রেজেন্ট ইনডিফিনাইট বলি। আবার অনেক সময় বলি আমরা যে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সবসময় এটাকে এইভাবে মনে রাখবে বিষয়টাকে, টেন্স এইভাবে পড়ার মতো জিনিস নয়। টেন্স হচ্ছে এইভাবে পড়ার মতো জিনিস যে টেন্সকে আমরা দুটো অ্যাসপেক্টে ভাগ করি। টেন্সের দুটো অ্যাসপেক্ট কী কী? টেন্সের দুটো অ্যাসপেক্ট হচ্ছে, নাম্বার 1 হচ্ছে টাইম, আর নাম্বার 2 হচ্ছে অ্যাকশন, অ্যাকশন অর ভার্ব। তাহলে টাইম আর অ্যাকশন মিলে টেন্স হয়। তাহলে প্রেজেন্ট টাইম সিম্পল অ্যাকশন, প্রেজেন্ট টাইম কন্টিনিউয়াস অ্যাকশন। এটা টাইম, এটা অ্যাকশন, এটা টাইম, এটা অ্যাকশন। তাহলে প্রেজেন্ট টাইম আর কন্টিনিউয়াস অ্যাকশন মিলে কি হলো? টেন্স হয়ে গেল। কি টেন্স হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বুঝতে সুবিধা হবে এই কনসেপ্ট। হয়ে গেল? এবার দেখো, এবার দেখো তোমার কাছে বলছি টেন্স, তাহলে টাইম আর অ্যাকশন। এর প্রশ্ন হচ্ছে কে কার উপর ডিপেন্ডেন্ট? দেখো টাইমের ভ্যালু 100%, অ্যাকশনের ভ্যালু 0%। তাহলে অ্যাকশন ডিপেন্ডস অন টাইম, অ্যাকশন ডিপেন্ডস অন টাইম, ঠিক আছে? কীরকমভাবে অ্যাকশন ডিপেন্ডস অন টাইম? ধরা যাক এই যে আমি এখনই পড়াচ্ছিলাম, আজকে বৃহস্পতিবার আমার ব্যাচ ছিল, তো যারা পড়তে এসেছিল বা যারা আমার মানে পড়ছিল, ক্লাসে পড়ছিল, ক্লাসের টাইমিংয়েও পড়ছিল সকালবেলা, ধরো ওরা জানে ওদের 10টার থেকে সকালে ব্যাচ আসে, তাই তারা ক্লাসে এসেছিল। বৃহস্পতিবার আছে কিন্তু শুক্রবার তো 10টার থেকে নেই, তাহলে বৃহস্পতিবার 10টার থেকে টাইম আছে, বাট শুক্রবার 10টার থেকে কিন্তু পড়া নেই। তার মানে কনসেপ্ট কী দাঁড়াচ্ছে আমার,
যে এই যে পড়তে আসাটা এটা অ্যাকশন, ক্লাসে আসাটা এটা অ্যাকশন, অনলাইনে ক্লাস করাটা এটা অ্যাকশন। তাহলে টাইম কোনটা? থার্সডে 10 AM টাইম। তাহলে থার্সডে 10 AM আমার ক্লাস আছে বলে তারা ক্লাসে এসছে। আবার দেখা যাবে সানডে 10 AM আমার কোনো ক্লাস নেই, তারা কি ক্লাসে আসবে না? তাহলে তাদের এই ক্লাসে আসাটা কিসের উপর ডিপেন্ড করছে? আমার টাইমের উপরে। তারা জানে থার্সডে 10টার থেকে আমার ব্যাচ আছে, আমাকে ক্লাসে আসতে হবে। এই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা প্রত্যেকে যত অ্যাকশন করি সব টাইমের উপর ডিপেন্ডেন্ট, যত অ্যাকশন করি সব টাইমের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তার মানে এখনও 3টে বাজে, তো ওয়ান কাইন্ড অফ এখনও লাঞ্চ টাইম। তো এখন টাইম লাঞ্চের বলে তুমি যে কোনো রেস্টুরেন্টে যাবে এখন লাঞ্চ রিলেটেড খাবার পাবে। তুমি যদি বলো এখন ব্রেকফাস্টের মতো খাবার দিতে বা টিফিনের মতো খাবার দিতে বা স্ন্যাক্সের মতো খাবার দিতে, এখন তুমি এগুলি পাবে না, কারণ এখন লাঞ্চ টাইম। তাই লাঞ্চ টাইমে তার মতো অ্যাকশন হবে। লাঞ্চ টাইমে একটা রেস্টুরেন্টে ভাত বানাবে, ডাল বানাবে, তরকারি বানাবে, মাছ মাংস বানাবে। এটা কি ব্রেকফাস্ট টাইমে বানাবে? না, এটা ব্রেকফাস্ট খাবার জিনিস নয়। তাহলে লাঞ্চ টাইমের উপর ডিপেন্ড করছে লাঞ্চের জন্য কি বানাবে। তাহলে লাঞ্চের জন্য বানানোটা কাজ, আর লাঞ্চ টাইম এর উপর ডিপেন্ড করছে লাঞ্চে কি বানানো হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে বিষয়, সাধারণ বিষয়। এগুলিকে খুব মানে স্মুথলি বোঝো, এগুলিকে খুব মানে বিশাল বড়োভাবে বোঝার দরকার নেই, সিম্পলভাবে বোঝো। তা লাস্ট নাইট হচ্ছে পাস্টের ঘটনা। তাহলে টাইম আমার পাস্ট হয়ে গেল, তাহলে টাইমকে দেখে আমি অ্যাকশন বানাবো। অ্যাকশন এটা রেডিও ব্রডকাস্ট হয়েছে, তাহলে অ্যাকশন পাস্টে। এবার অনেকেই ভুল করবে, স্যার এখানে তো পাস্টেই আছে, এরার কি আছে? এরার তো নেই, আমি নো এরার করেছি, বাট এরার আছে। ব্রডকাস্টেড কথাটা ঠিকই পাস্টে আছে, কিন্তু ব্রডকাস্টেড কথাটা তো ভুল। এটা একটা ইররেগুলার ভার্ব। কি ভার্ব? ইররেগুলার ভার্ব। তাহলে বলো ইররেগুলার ভার্বের সাথে লাস্টে ইডি বা আইডি যোগ হয়? কোনোদিনই হবে না। ইররেগুলার ভার্বের সাথে কোনোদিনই ইডি বা আইডি যোগ হবে না। তাহলে পোদ্দা কথা হচ্ছে এটা কী জিনিস হলো আলটিমেটলি। তাহলে এবার দেখে নাও, ব্রডকাস্টের 3টে ফর্মই কোথার থেকে এসছে? কাস্ট থেকে। তাহলে কাস্টের যদি 3টে ফর্ম কি হয়? কাস্ট কাস্ট কাস্ট। তাহলে ব্রডকাস্ট হোক, টেলিকাস্ট হোক, ব্রডকাস্ট হোক, টেলিকাস্ট হোক, তাহলে এর 3টে ফর্মই কী দাঁড়াবে? সেম। আমরা অনেক সময় ভুল করি যে রেডিও ব্রডকাস্টেড করে দিই বা ওয়াজ ব্রডকাস্টেড এরকম করতে পারি, ঠিক আছে? তো একদমই ভুল আনসার। আনসার হবে দ্য রেডিও ব্রডকাস্ট লাস্ট নাইট। ঠিক আছে, বলো ক্লিয়ার হলো? চলো লিখে নাও, একদম ডিটেলে লিখবে যা যা বোঝালাম। হয়ে গেল? ওকে, তাহলে এইরকম টাইপের কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এরকম টাইপের একটা কোয়েশ্চেন আছে। ওকে, তারপরে ধরো এগুলি হোমওয়ার্ক থাকবে তোমাদের। তাহলে এই যে যা আমি ইররেগুলার রেগুলার পড়লাম, তার মধ্যে দেখো এই একটা ফর্ম আছে যেটা তোমার পরীক্ষা আসার মতো ফর্ম। চলো এটাকে করাই 2, সলভ করো, ভালো করে পড়ো। হয়ে গেছে? চলো অ্যান্সার দাও। দেখো এবার দেখো, এই ফর্মটা কিন্তু আমরা পেয়েছি পরীক্ষায় আগে এবং বহুবার পরীক্ষা এসছে, ঠিক আছে? ওকে, দেখো কিভাবে এসছে আমি বলি। রাইট, দ্য টিমিড ক্রিয়েচার, এখানে সিনোনিমও পাবো আমরা, ওয়াজ ড্রিভেন ইনটু আ ন্যারোড লেন হোয়ার ইট ওয়াজ, অনেকে ঠিক আনসার দিয়েছো, স্লিউড বাই দ্য কিডন্যাপার। ঠিক আছে, এই যে স্লিউড কথাটা আছে, এই কথাটার ফর্ম কি, কোত্থেকে এসছে? এটা তো স্লেইন হওয়া উচিত। কি হওয়া উচিত? স্লেইন। কেন? এবার দেখো এই স্লিউড কথাটা একটা ইররেগুলার ভার্ব। কি ভার্ব? ইররেগুলার ভার্ব। তাহলে ইররেগুলার ভার্ব আমরা লিস্ট করতে হবে। তাহলে ইররেগুলার ভার্ব হলে তারপরে ইডি হয় না? হয় না, ঠিক আছে? ওকে, স্লিউয়ের পরে ইডি কোনো দিনই হবে না। তাহলে যদি স্লিউয়ের পরে ইডি না হয়, তাহলে এর বেস ফর্ম কোথার থেকে শুরু? এর বেস ফর্ম শুরু হচ্ছে স্লে থেকে। এর বেস ফর্ম শুরু হচ্ছে স্লে থেকে।
ঠিক আছে, SLAY, স্লে। এর সেকেন্ড ফর্ম কি? এর সেকেন্ড ফর্ম হচ্ছে স্লিউ, SLEW, SLEW। এর থার্ড ফর্ম হচ্ছে কি? স্লেইন, SLAIN। স্লে, স্লিউ, স্লেইন। হয়ে গেল? তাই দেখো, তাহলে এটা কি হবে? স্লেইন হয়ে যাবে, কারণ এটা একটা ইররেগুলার ভার্ব। তাহলে এটাও একটা ভুল আছে। তা বুঝতে পারছো কোথার থেকে কোয়েশ্চেন আসে? আমরা কোর বেসিক পড়ছি, কিন্তু এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা কোয়েশ্চেন পাচ্ছি। তো এই কোয়েশ্চেনগুলো ভালো করে লিখবে এবং আনসার দেবে খুব ভালো করে। তাহলে এই চ্যাপ্টারের উপরে আমি যে পড়ালাম এতক্ষণ, আশা করি বোঝা গেল। তো তার উপর তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, এই 1 নম্বর কোয়েশ্চেনটা আর এই 3 নম্বর কোয়েশ্চেনটা। 1 আর 3 তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা কিন্তু কমেন্টে আনসার জানাবে ক্লাসটা দেখার পরে যে এটার আনসার কি হতে পারে। তাহলে ভালো লাগবে অবশ্যই। আমি দেখব কতজন দেখছে ক্লাসটা, আমি দেখব কতজন পছন্দ করছে ক্লাসটা। তো আমি অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং তোমরা যারা ঠিক করবে, ভুল করবে, নেক্সট যখন আমি এটা পড়াবো তখন এই বিষয়ে আমি আবার কথা বলবো। ক্লিয়ার হয়ে গেল? চলো তাহলে আমরা শেষ করে দিলাম এটা। এবার দেখো, এর সাথে তোমাকে আমি রেগুলার ভার্বের কিছু নোটস দেবো। দেখো, এটাকে বলি আমরা কনজুগেশন অফ ভার্ব। দেখতে পাচ্ছ? এই ভার্বের মধ্যে দেখো, যে সমস্ত পার্টগুলি ইম্পর্টেন্ট, মানে যেগুলি আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে এক্সামে, সেগুলো দিয়েছে। দেখো বেসিক থেকে, ফরগেট, ফরগট, ফরগটে। ফরসেক মানে ছেড়ে দেওয়া, ফরসুক, ফরসেকেন। ঠিক আছে, ওকে। এগুলি সিনোনিম আসছে আবার পরীক্ষায়, এগুলি আমরা সিনোনিম অ্যান্টোনিমে পরে পড়বো। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন জমে যাওয়া। ঠিক আছে, হাইড মানে লুকিয়ে যাওয়া। ঠিক আছে, লে, লেড, লেইন। ওকে, তার মানে এগুলি তোমাকে সব পড়তে হবে। যেমন এদের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে দেখো শেক। ঠিক আছে, শেক, শুক, শেকেন। শ্রিঙ্ক, শ্র্যাঙ্ক, শ্রাঙ্ক, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, সংকুচিত হওয়া। শ্রিঙ্ক, শ্র্যাঙ্ক, শ্রাঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। ওকে, সোয়ার, সোর, শ্রোন। দেখছো প্রত্যেকটা হচ্ছে কিন্তু ইররেগুলার ভার্ব। এই লিস্টটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এবং এই মুখস্থ করার সঙ্গে সঙ্গে আমরা একের পর এক দেখব। ঠিক আছে, ওকে। দেখো স্পয়েলড বলে দেয় অনেকে, না স্পয়েলড নেই, স্পয়েল, স্পয়েল, স্পয়েলড। ঠিক আছে, ওকে। ফ্লি, ফ্লিড, ফ্লিড। এই যে একটু আগে আমরা বললাম ফ্লাই, ফ্লাই, সেখান থেকে একটা ফর্ম, ফ্লাই, ফ্লিউ। ঠিক আছে, আর ফ্লোন, রাইট? তো এই ফর্মগুলো আমরা অনেকেই ভাবে জানি, কিন্তু এক্সামে চলে আসলে আমরা কিন্তু মুশকিলে পড়ে যাই। ডিগ, ডাগ, ডাগ। দেখো ডিগের ফার্স্ট ফর্ম তো এক, কিন্তু সেকেন্ড আর থার্ড ফর্ম দেখছো এক। বাউন্ড, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। তো এগুলি পুরো আমাকে লিস্ট ধরে ধরে পড়তে হবে। তো এগুলির তোমরা যারা পিডিএফ পেতে চাও, তারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ফলো আপ করো। ফেসবুক থেকে ফলো আপ করো, টেলিগ্রাম থেকে ফলো আপ করো। ওখান থেকে জাস্ট একটা মেসেজ পাঠাও যে স্যার আমি আপনার ক্লাসগুলো করতে চাই, আমি নোটসগুলো পেতে চাই, মক টেস্ট পেতে চাই। অবশ্যই তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব, এবং ওখানে তোমাদের সমস্ত পিডিএফ আকারে নোটস দেওয়া হয়। প্রত্যেক দিন পিডিএফ দেওয়া হয়, অনেক নতুন প্র্যাকটিস সেট পাবে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসা যাক। তাহলে এরপরে আমি একটু আসি আমাদের ভোকাবুলারিতে, রাইট? চলো ফাইন। দেখো সিনোনিম অ্যান্টোনিম একটা খুব ক্রিটিক্যাল জায়গা, যে জায়গার থেকে স্টুডেন্টরা বারবার মুখস্থ করে, বারবার ভুলে যায়, আর তাদের কাছে কোনো সম্পূর্ণ নোটস নেই, কারণ কোনো বই থেকে, বিভিন্ন বই থেকে পড়তে পারে। যেমন মার্কেটে যে বইগুলো চলে, আরিয়ান, পিকে দে সরকার, ইংলিশ ইজ ইজি বলতে পারো, তারপরে যা যা চলে আর কি, জিকে পুরি আছে, ওকে, সব বই আছে, ডিজিপি আছে, খুব ভালো ভালো বই আছে। তো অবশ্যই বই থেকে তো সবাই পড়বে, এবং আমিও যখন নোটস বানাবো আমার তো বইয়ের হেল্প লাগবেই, নো ডাউট। কিন্তু বই থেকে শুধু পড়লে দেখা যাচ্ছে আমাদের মনে থাকছে না। মনে থাকার জন্য কি টেকনিক ইউজ করা যাবে সেটা তোমাদের আজকে আমি শেখাবো। ঠিক আছে, তো এটা এরকমভাবে তোমরা ভোকাবুলারি পড়ো বাড়িতে। আই হোপ তোমাদের ভোকাবুলারি ইনক্রিজ হবে, এবং তোমরা অনেক ভালোভাবে ভোকাবুলারি শিখতে পারবে, রাইট? চলো নেক্সট দেখা যাক তাহলে। নাও দেখো, আজকে আমরা সেট ওয়ানে একটা শব্দ পড়বো, যার ওয়ার্ডটা হচ্ছে মাইজার। ঠিক আছে, ওয়ার্ডটা কি? মাইজার। দেখো যখন আমি পড়াবো আমার সাথে সাথে একটু পড়লে ভালো হয়। দেখো মাইজার কথাটার বাংলা মানে হচ্ছে কৃপণ বা কঞ্জুস। তাহলে ওয়ার্ডটা একটা নতুন ওয়ার্ড নয়, আমরা জানি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, কি ওয়ার্ড? একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে এটা সমাজের ক্ষেত্রে আমরা নেগেটিভ, মাইজার মানে কি? যেখানে প্রয়োজন থাকা সত্ত্বেও সে খরচা করে না, তাকে আমরা মাইজার বলি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, এটা পড়তে গেলে তার আগে তোমাকে এর কতগুলো বেসিক জিনিস জানতে হবে। যেমন এই যে মাইজার শব্দটা বলছি, এর 3টে লেভেলের সিনোনিম পরীক্ষা আসে। একটা কি?
একটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সিনোনিমও আসবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, অ্যান্টোনিমও আসবে। তাহলে এই পাশে আমরা লিখে নেব খাতায় সিনোনিম, এই পাশে লিখব খাতায় অ্যান্টোনিম। হয়ে গেল। এবার সিনোনিম অ্যান্টোনিম পড়ার পরে, এর সিনোনিম অ্যান্টোনিম পড়ার পরে আমরা বুঝবো যে এই সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে আবার দুটো ভার্সন আছে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, একটা হচ্ছে অ্যাপ্রক্স। অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা এর যথাযথ মানেকে সিগনিফাই করবে, আর অ্যাপ্রক্স মানে যেটা যথাযথ নয়, কাছাকাছি মানেতে যাবে, কিন্তু পরীক্ষার অপশনে আমরা অ্যাপ্রক্সও দেখতে পারি, অ্যাপ্রোপ্রিয়েটও দেখতে পারি। তাহলে একটা ওয়ার্ডের যদি পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমও আসে, আবার অ্যাপ্রক্সও আসে অপশনে, তাহলে আমরা কাকে ভ্যালু দেবো? অ্যাপ্রোপ্রিয়েটকে। কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েট না আসে তাহলে কি ছেড়ে আসবো? একদমই না। তাহলে আমরা অ্যাপ্রক্স ভ্যালুতে গিয়ে আনসার করব যে এই ওয়ার্ডটার অ্যাপ্রক্স ভ্যালু কী আছে। তাহলে এই ওয়ার্ডটার অ্যাপ্রক্স ভ্যালুতে গিয়ে কিন্তু আমরা আনসার করতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রক্স বোঝা হয়ে গেল, ঠিক আছে? চলো এবার এরপরে দেখা হচ্ছে L1। লেভেল 1টা কি? লেভেল 1কে আমরা পরীক্ষা অনুযায়ী ভাগ করব। বেসিক্যালি এক একটা পরীক্ষার স্যালারি অনুযায়ী আমরা ভাগ করতে পারি। যেমন ধরো WBP, KP, GD, দিল্লি পুলিশ কনস্টেবল, ঠিক আছে, ফেজ 10, এই ধরনের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে সবসময় আমরা L1 বা লেভেল 1 ওয়ার্ড পাই। মানে এই মাইজারের একদম যথাযথ সিনোনিম, বাট একটু সোজা টাইপের সিনোনিম আমরা কিন্তু পাবো। ক্লিয়ার হয়ে গেল? ঠিক। এবার আসা যাক L2 কোন কোন পরীক্ষাকে কভার আপ করে? L2 পরীক্ষা কভার আপ করবে MTS, CHSL, আর একটু হাই লেভেলে উঠলে বা WBPSC, ঠিক আছে, ওকে, ব্যাংকিং ক্লার্ক, ঠিক আছে, ওকে। তারপরে আরও যা আদার্স এক্সাম আছে যেগুলি একটু 10 to 12 লেভেলের একটু পড়াশোনার মধ্যে পড়ে সিলেবাস। আর তারপরে হচ্ছে L3, এগুলো হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, হাই লেভেল এক্সাম। WBCS, CGL, তারপরে তুমি বলতে পারো WBCS CGL সেটা ব্যাংক PO, ঠিক আছে, ওকে, RBI গ্রেড বি, ঠিক আছে, ওকে, RRB PO, সমস্ত SBI PO, ক্যাট ম্যাট, যার সিনোনিম আসে এগুলি সব এই ধরনের পরীক্ষার মধ্যে পড়বে। তাহলে এই হয়ে গেল আমার চ্যাপ্টার, যে কিভাবে আমি এটাকে লিখব, ঠিক আছে, ওকে। RBI গ্রেড বি, ঠিক আছে। এবার মাইজার, কি বলেছে কথা? মাইজার। তাহলে মাইজার কথাটা বাংলা মানে কি বললাম? কৃপণ। তাহলে এটাও যেটা ফ্ল্যাট নোটস, এটাকে আমাকে সাজাতে হবে, ঠিক আছে, এটা এরকমভাবে লেখার নেই, এটাকে সাজাতে হবে। প্রথমে মাইজারের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কোনগুলি? একদম অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে এটা নিগার্ড, এটা অ্যাপ্রোপ্রিয়েট। আর আরেকটা যেখানে এটা নেই সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম, ধরো স্কিম্প, SKIMP, স্কিম্প, বুঝেছে? ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে মাইজারের আমরা ফ্রেশ নোটসে লিখব L1 এ নিগার্ড আর অ্যাপ্রোপ্রিয়েট, মানে সরি স্কিম্প, নিগার্ড আর স্কিম্প। হয়ে গেল? তাহলে বারবার আমি বলছি এই দুটো ছাড়া তোমার পরীক্ষায় পড়বে না সিনোনিম। বারবার মনে রাখো, নিগার্ড স্কিম্প, নিগার্ড স্কিম্প, নিগার্ড স্কিম্প। পেপার খোলো, কমন শিওর পাবে। হয়ে গেল? তাহলে এটা হয়ে গেলো অ্যাপ্রোপ্রিয়েট। এই দুটোই আসছে L1 এ, ঠিক আছে, মানে লেভেল 1 এক্সামে এগুলি আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েটগুলো। এবার লেভেল 2 যেই যাব, সেই মাইজারের নোটস চেঞ্জ হবে। দেখো মাইজার মানে কৃপণ, ঠিক আছে, কিন্তু মাইজারকে অ্যাপ্রক্স ভাষায় আমরা বলতে পারি আবার মৃতব্যয়ী। এই মৃতব্যয়ী শব্দটা কিন্তু পজিটিভ। এই মৃতব্যয়ী শব্দটা পজিটিভ, মানে মৃতব্যয়ী মানে যে বুঝে শুনে খরচা করে তাকে আমরা বলি মৃতব্যয়ী, যতটা প্রয়োজন ততটা খরচা করে। তাহলে মাইজারের সিনোনিমে এরা এসছে অ্যাপ্রক্স হিসাবে। তো এরা কারা কারা? এবার L2তে কী কী লিখবো? L2তে লিখবো আমি প্রথমে এই নোটসটা না, L2তে আমি ফ্রেশভাবে নোটস বানাবো। কী লিখবো? ইকোনমিক্যাল, দেখো স্পেলিং দেখো এখানে আছে ECO, ইকোনমিক্যাল। তারপরে কি বানাবো? তারপরে বানাবো ফ্রুগাল, FRUGAL, ফ্রুগাল। তারপরে কি বানাবো? তারপরে বানাবো থ্রিফটি, THRIFTY, থ্রিফটি। তাহলে যারা মৃতব্যয়ী তারা পজিটিভ, কিন্তু মাইজারের অ্যাপ্রক্স সিনোনিম সেখানে আমরা কি কি লিখব? ফ্রুগাল, থ্রিফটি, ইকোনমিক্যাল, বা উল্টো ইকোনমিক্যাল, ফ্রুগাল, থ্রিফটি। তাহলে 5টা হলো। প্রথম হলো নিগার্ড আর স্কিম্প L1, তারপরে কি কি হলো? ফ্রুগাল,
থ্রিফটি, ইকোনমিক্যাল, কমপ্লিট। L2 পর্যন্ত কমপ্লিট। এবার হাই লেভেল, এবার L3তে গেলে প্রথমেই আমরা কি কি লিখব, L3ও কি অ্যাপ্রক্স। প্রথমেই আমরা কি কি লিখব, প্রথমেই আমরা চলে যাব এখানে এই শব্দটায় স্টিনজি, ঠিক আছে, ওকে। তারপরে কিসে যাব, এই শব্দটা পার্সিমোনিয়াস, পার্সিমোনিয়াস, ঠিক আছে। আর তারপরে যাব একদম এই শব্দটায় স্পেয়ারিং, স্পেয়ারিং, যে বুঝে শুনে খরচা করে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এটা হয়ে গেল আমার সিনোনিম। এবার সিনোনিম এখানেই থাকবো না, মাইজারে কি শুধু সিনোনিম এসছে, আসেনি, মাইজারে এসছে এখান থেকে স্পেলিং, কি এসছে এখান থেকে স্পেলিং এসছে নিগার্ড। পরীক্ষার স্পেলার খুলে নাও, নিগার্ড স্পেলিং অনেক সময় দিয়েছে NIGARD প্রথম, NIGGERD, আর তারপরে দিয়েছে NIGGARD। দেখো নিগার্ড স্পেলিংয়ের রুট ফর্ম কি, এই যে NIGGARD, NIGGARD। তাহলে এখান থেকে আমরা করলাম স্পেলিং। এটা খাতায় লিখবে, এটা খাতায় লিখবে এক্সট্রা ইনফরমেশনে, এক্সট্রা ইনফরমেশন লিখবে নিগার্ড, 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 এই তিনটে স্পেলিং দিয়ে এখানে মার্ক করবে, তাহলে তোমার মনে থাকবে স্পেলিং এসে এটা আসছে। হয়ে গেল স্পেলিং। চলো লেখো, লিখতে দিতে হবে, আচ্ছা ঠিক আছে লেখো। হয়ে গেছে, হলে বলবে। কমপ্লিট। চলো এবার দেখো এইখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমরা কি লিখবো, এবার আমি মুছছি স্লাইডটা, একটু যা যা লেখার লিখে নাও, আরও টাইম দিচ্ছি, ফাটাফাট লেখো। কমপ্লিট। চলো লেটস স্টার্ট। এবার দেখো এখানে আমরা আরেকটা কি করব, এখানে আমরা এবার আমি সরি এবার দেখো এখানে আমি ইরেজ করলাম, আচ্ছা ঠিক আছে ইরেজ না করলে আমি নেক্সট স্লাইডে গিয়ে লিখি। চলো দেখো এখানে তোমার এক্সট্রা ইনফরমেশন দেবে যে চলো এর সিনোনিম পড়লাম, এবারে ইডিয়াম কি হয়, মাইজারের ইডিয়াম মনে রাখবে, ইডিয়ামস এসছে ক্লোজ ফিস্টেড পারসন, ঠিক আছে, চেয়েছিল মাইজার মিন্স বা ক্লোজ ফিস্টেড পারসন মিন্স, তাহলে আনসার হবে মাইজার। ক্লোজ ফিস্টেড কথাটা মানে হচ্ছে যে খরচা করতে চায় না, তাকে আমরা বলি ক্লোজ ফিস্টেড পারসন। তাহলে এটা চলে আসলো কিসে, ইডিয়াম। দেখো চ্যাপ্টারটা কীভাবে হচ্ছে, সিনোনিম অ্যান্টোনিম শুধু নয়, সিনোনিম, স্পেলিং, ইডিয়ামস, ঠিক আছে, সিনোনিম, স্পেলিং, ইডিয়াম হয়ে গেল। এবার চলে আসি আগের স্লাইডে। এবার দেখো তাহলে ইডিয়াম হয়ে গেল, এবার হয়ে গেল এগুলি সিনোনিম। এবার আসি আমি একটু অ্যান্টোনিমে, চলো মুছলাম অ্যান্টোনিম। এবার দেখো মাইজার শব্দটার দুটো অ্যান্টোনিম হয়। মাইজার যেমন এর একটা মানে হয় কৃপণ, তাহলে এর একটা মানে রিলেটেড টু মানি দাঁড়াবে, ঠিক আছে, যেমন তার অ্যান্টোনিম হবে আমরা পড়বো স্পেন্ড, থ্রিফট, ল্যাভিশ, ওয়েস্টফুল, অনেক কিছু পড়বো। আর আরেকটা দাঁড়াবে মানি, মাইজারে আরেকটা মানি রিলেটেড নয়, হিউম্যানিটি রিলেটেড, সেখান থেকে আনসার আসবে কাইন্ড,
তাহলে এর সিনোনিম পড়বো আমরা বেনিভোলেন্ট, জেনারাস, কাইন্ড। ওকে, আরও আছে ম্যাগনানিমাস, মিউনিফিসেন্ট, এগুলি আমরা পড়ব। ঠিক আছে, তাহলে বেনিভোলেন্ট, জেনারাস, কাইন্ড, ম্যাগনানিমাস, মিউনিফিসেন্ট। আর এদিক থেকে মানির কি কি বললাম? স্পেন্ড থ্রিফট, ল্যাভিশ, ওয়েস্টফুল। এবার দেখো এটা হয়ে গেল স্ট্রাকচার, যে এর অ্যান্টোনিমকে আমরা দুটো পারপাসে ভাগ করতে পারি। দেখো একজন টাকা খরচা করতে চায় না, আর একজন টাকা উড়িয়ে দেয়, রাইট? এটা একটা অ্যান্টোনিম হয়। আবার একজন মনের দিক থেকে মাইজার, একজন খুব মানে যাকে বলে উদার ব্যক্তি, যেমন কাইন্ড। ওকে, চলো ফাইন। এবার দেখো, এবার তাহলে এদের জিনিসগুলো দেখা যাক। আসো দেখো, তাহলে মাইজারের অ্যান্টোনিম প্রথমে আমি মানি রিলেটেড আসি। ঠিক আছে, তাহলে দেখো এখানে L1-এ আমি এটা লিখবো না, আমি এখানে লিখবো ল্যাভিশ আর ওয়েস্টফুল, WASTEFUL, যে ওয়েস্ট করে, টাকা ওয়েস্ট করে, ল্যাভিশ আর ওয়েস্টফুল। ল্যাভিশ আর ওয়েস্টফুল, ল্যাভিশ কি অ্যাপ্রক্স, ওয়েস্টফুল ল্যাভিশ অ্যাপ্রক্স হয়ে গেল। এবার L2-তে কি লিখবো? L2-তে লিখবো এই শব্দটা স্পেন্ড থ্রিফট, SPENDTHRIFT, স্পেন্ড থ্রিফট। আরটা কি লিখবো? আরটা লিখবো এই শব্দটা এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট। ঠিক আছে, এক্সট্রাভ্যাগেন্ট হয়ে গেল। স্পেন্ড থ্রিফট, এক্সট্রাভ্যাগেন্ট, স্পেন্ড থ্রিফট, এক্সট্রাভ্যাগেন্ট। ঠিক আছে, এবার L3-তে কি লিখবো? L3-তে কি লিখবো? L3-তে লিখবো এই ওয়ার্ডটা প্রডিগাল, প্রডিগাল। আর কি লিখবো? এই ওয়ার্ডটা স্কোয়ান্ডারার, SQUANDERER। ঠিক আছে, স্কোয়ান্ডারার, স্কোয়ান্ডারার, স্কোয়ান্ডারার। তাহলে মাইজারের L1, L2, L3 হয়ে গেল একটা পার্টের। আর মাইজারের আর একটা পার্ট আমরা আলোচনা করলাম একটু আগে। কি আলোচনা করেছিলাম? তার আর একটা পার্ট কি হয়? তার আর একটা পার্ট হবে এই যে বললাম কাইন্ড। এটাও ঠিক L3-র মধ্যে লিখবে কাইন্ড। ঠিক আছে, বেনিভোলেন্ট আর জেনারাস, জেনারাস। ঠিক আছে, ম্যাগনানিমাসও লিখতে পারো, ম্যাগনানিমাস। ওকে, মিউনিফিশিয়েন্ট, মিউনিফিশিয়েন্ট। ঠিক আছে, এগুলি হচ্ছে তাদের সিনোনিম। ক্লিয়ার? এগুলি হচ্ছে তাদের সিনোনিম। একটু লিখে নাও। কনসেপ্ট ক্লিয়ার আশা করি। ঠিক আছে, চলো ফাইন, কমপ্লিট। এবার আসি, এবার চলে আসি এই যে মাইজার ওয়ার্ডটা হলো, এর অ্যান্টোনিম হলো। এবার কি এখানেই শেষ? না, এর এক্সট্রা ইনফরমেশন কি? এর এক্সট্রা ইনফরমেশন কি? এর এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন আমরা লিখবো প্রথম জিনিস, এর স্পেলিং কি এসছে? না, স্পেলিং এসছে এক্সট্রাভ্যাগেন্ট, EXTRAVEGENT, এটা দিয়েছে একটা EXTRAVAGENT আর EXTRAVAGANT। কোনটা সঠিক বলো? EXTRAVEGENT, EXTRAVAGENT আর EXTRAVAGENT। তাহলে মনে রাখবে এক্সট্রাভ্যাগেন্ট, এই দুটো ক্রস। মনে রাখার টেকনিক কি? দেখো নিগার্ডের স্পেলিংয়ে NIGGARD, মনে রাখার জায়গা কি ছিল? এটা আর ডবল জি। নিগার্ডের স্পেলিংয়ে দুটো জি হবে, একটা এ হবে, ব্যাস এই হচ্ছে গল্প। তাহলে এক্সট্রাভ্যাগেন্টের স্পেলিংয়ে কি হবে? না ডবল এ হবে সেন্টেন্সে, দুটো এ বা তিনটে এ পেতে পারো, টোটাল তিনটে এ। তিনটে এ কি কি? এক্সট্রার একটা, ভ্যাগেন্টের একটা, GANT একটা। তাহলে তোমার ভুল কোথায় দেবে? GENT বা GANT, কারণ এক্সট্রা বানান সবাই কিন্তু জানে। ভুলটা কোথায় দিতে পারে সেই জায়গাটা বুঝে নাও। এক্সট্রা ভ্যাগেন্ট, GANT হয়ে গেল আনসার।
ওকে, হয়ে গেল আনসার কমপ্লিট, ক্লিয়ার। চলো ফাইন, লিখে নাও। সরে যাচ্ছি। হয়ে গেল কমপ্লিট। এবার আসো, এবার চলে আসি এর আর একটা ইনফরমেশন কী এসছে। তাহলে ইডিয়ামস এসছে, কী এসছে? ইডিয়ামস। একটু হেডিং করবে, ইডিয়ামস কী এসছে মনে রাখবে। এক্সট্রাভ্যাগেন্ট বা যে বেশি খরুচে, যে বেশি খরুচে, ঠিক আছে, তার ইডিয়ামস এসছে। কী এসছে? প্লে, ডাকস অ্যান্ড ড্যাক্স, ঠিক আছে, ঠিক আছে, কি বললাম? প্লে, ডাকস অ্যান্ড ড্যাক্স, বা প্লেয়িংও অপশানে থাকতে পারে। ওকে, চলো লেখো। ইডিয়ামস কার? না এক্সট্রাভ্যাগেন্টের। কি এসছে? টু প্লে, টু প্লে, ডাক্স, DUCKS, ডাক্স অ্যান্ড ড্র্যাক্স, DRAKES, টু প্লে ডাক্স অ্যান্ড ড্র্যাক্স, টু প্লে ডাক্স অ্যান্ড ড্র্যাক্স মানে টাকা মানে ল্যাভিশলি খরচা করা, ঠিক আছে। ওকে, চলো ফাইন, কমপ্লিট, কনসেপ্ট ক্লিয়ার। তা দেখো এই হচ্ছে ভোকাবুলারি। এবার বলো এখান থেকে একটা কোয়েশ্চেন আসলে কে পারবে? তোমরা সবাই পারবে, রাইট। ওই একটা মাইজার এর অ্যান্টোনিম নিগার্ড পড়লাম, বা এক্সট্রাভ্যাগেন্ট তার অ্যান্টোনিম স্প্রেন্থিপ পড়লাম, এতে হবে না। এর একটা জায়গায় রাখো। আমি তোমায় গ্যারেন্টি বলছি, সিনোনিম অ্যান্টোনিমের জন্য মাত্র আমি, যে আমার ফাউন্ডেশন কোর্স চলে প্লাস ক্লাসে, তাতে আমি মাত্র 70টা এরকম ওয়ার্ড পড়াবো। 70টা, 70 ওয়ার্ডস, যার এরকম সিনোনিম বলবো, যার অ্যান্টোনিম বলবো, যার স্পেলিং বলবো, যার ইডিয়ামস বলবো, যার ওয়ান ওয়ার্ড বলবো। তাহলে এই 70টা সিনোনিম অ্যান্টোনিম, 25টা ইডিয়ামস, 25টা ওয়ান ওয়ার্ড, আর মাত্র 15টা হোমোনিম, হোমোফোন, প্যারোনিম, এদের একটা সেট, ঠিক আছে। এটা করিয়ে দেবো। তোমার ভোকাবুলারির যে মেন 4টে স্তম্ভ, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড এবং প্যারোনিম, হোমোনিম, হোমোফোন, এই যে 4টে যে স্তম্ভ, এই 4টে তোমার জায়গা ক্লিয়ার হয়ে গেলে শুধু এই 4টেতেই তুমি নাম্বার তুলবে তাই নয়, তাছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেখানে ম্যাক্সিমাম টাইপটাই এখন ভোকাবুলারিজ দেয়। ক্লোজ টেস্ট আছে CGL1, CGL Tier 2তে, CHSL, MTS এ ক্লোজ টেস্ট দেয়, একটা প্যাসেজ দিয়ে দেয়, গ্যাপ 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 দেয়, সেখানেও দেখবে পুরোপুরি ওয়ার্ড আছে, ঠিক আছে, সেখানেও পুরোপুরি ওয়ার্ড। তো তখন তুমি কি করবে? তখন ওয়ার্ডস না জানলে ওখানে কিছু করার নেই। তাহলে এটা করলে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, হোমোনিম, প্যারোনিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট, এমনকি PQRS বা রিঅ্যারেঞ্জমেন্ট করতে গেলেও মানে বুঝতে হয়, সেগুলি তোমার ক্লিয়ার হবে। তো এগুলি আমাদের না এখানে হবে, না আমাদের স্পেশাল ক্লাসে হবে। স্পেশাল ক্লাস এখানে আমি তোমাকে দেখাবো যে কীরকম টাইপের আমি কোর্সেস বানাই, কীরকম টাইপের আমাদের কোর্সেস হয়। এবং তোমরা যদি এই গ্রামারের চ্যাপ্টার যেমন করলে, একটা চ্যাপ্টারে যেমন আজকে আমি কোর বেসিক করালাম ভার্বে, এরপরে হয় ভার্বের কনসেপ্ট বা রুলস, তারপরে হবে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, তারপরে হবে হোমওয়ার্ক। এই 4টের বাইরে কিছু থাকে আর? তোমার পুরোপুরি গ্রামার, পুরোপুরি ভোকাবস, এবং তারপরে প্র্যাকটিস, ক্লোজ টেস্ট, বেসিক ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, এডিটোরিয়াল অ্যাসপেক্ট, এগুলি আমাদের চলতে থাকে। দেখবে সিলেবাস 8 মাসের মধ্যে তোমার কমপ্লিট। সো আমার ফাউন্ডেশনের অবজেক্টিভ সিলেবাস 8 মান্থস লাগে, ডেসক্রিপটিভ সিলেবাস 6 to 8 মান্থস লাগে। তো আমরা তার জন্য এবছর 2022-এর মেন্সকে টার্গেট করে একটা ব্যাচ আনছি। ব্যাচ শুরু হয়ে গেছে, জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছে, যার 4 থেকে 5টা ক্লাস হয়ে গেছে। সেখানে এনরোলমেন্ট করেছে মোটামুটি 5000 স্টুডেন্ট, ঠিক আছে, 5000 স্টুডেন্ট এনরোলমেন্ট হয়েছে। এবং অবজেক্টিভ ক্লাসে এনরোলমেন্ট হয়েছে 6500 স্টুডেন্টসের আনএকাডেমি প্লাসে। তাই তোমরা আর দেরি নয়, যারা যারা অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ কোর্সেস করতে চাও, শুধু ইংলিশ নয়, প্রত্যেকটা সাবজেক্টের, ম্যাথামেটিক্স, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স, সমস্ত টিচাররা আমরা সবাই মিলে তোমাকে একদম বেসিক থেকে পড়াবো। একদম বেসিক থেকে তোমার কোর্স শুরু হবে। বেসিক লেভেল থেকে মিডিওকর লেভেল অ্যান্ড হাই লেভেল, 3টে কোর্সই তোমাদের করানো হবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়াবো, এবং তার সাথে সাথে তোমাদের সব হবে MCQ এবং PVSC এর কোয়েশ্চেন, তারপরে আমি করাবো সাজেস্টিভ কোয়েশ্চেন।
তা শুধু ইংলিশের উপর হবে না, অন্যান্য সাবজেক্টগুলোকেও ভালো করে তৈরি করতে হবে। তাই আর দেরি নয়, আমাদের যে কোর্সগুলো চালু হয়েছে তাদের সম্বন্ধে তোমাকে বলছি। এই যে দেখো, আমরা প্রত্যেকে এখন WBP, আমাদের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে WBPSC ক্যাটাগরি, তার জন্য আমরা এই ব্যাচটা এনেছি WBCS 2022 মেন্স, WBCS 2023 প্রিলিমস প্লাস মেন্স, ঠিক আছে। তারপরে SSC এক্সাম, CGL, CHSL, MTS ছাড়াও CPA, স্টেনো, তোমরা যে যা পরীক্ষা দেবে সবই কভার হবে। WBPSC মিসলেনিয়াস সার্ভিসের রিক্রুটমেন্ট কিছুদিনের মধ্যে বেরোতে পারে, সঙ্গে থাকবে PSC ক্লার্কশিপ। এই দুটোকে পাখির চোখ করতে হবে, যদি বেরিয়ে যায়, ঠিক আছে। এখনও বেরোয়নি তাই কনফার্ম বলতে পারছি না, তবে বেরোবার চান্সেস আছে 1-2 মাসের মধ্যে নোটিফিকেশন, ঠিক আছে। আরেকটা ক্যাটাগরি আছে আমাদের WEP জেনারেল কম্বাইন্ড ক্যাটাগরি, যেখানে আমরা KP কনস্টেবল, WEP মেন্স হয়ে গেল, KPSI মেন্স, দিল্লি পুলিশ কনস্টেবল, SSC MTS, ফেস 10, GD, এরকম সমস্ত পরীক্ষার জন্য তোমাকে আমি প্রিপারেশন করাবো। তাহলে প্রিপারেশন করাতে গেলে সাবস্ক্রিপশন নিতে হবে, এবং সাবস্ক্রিপশনের জন্য কেন জিজ্ঞেস করতে হবে, কেন আমার সাজেশন লাগবে, কেন আমার গাইডেন্স লাগবে, তার প্রথম কার্ড হচ্ছে আমি তোমাকে সেন্সিবল সাবস্ক্রিপশন সিলেকশন করাবো। কারোর 1 বছর লাগতে পারে, কারোর 2 বছর লাগতে পারে, কারোর 6 মাস লাগতে পারে। তোমার সাথে আমি ওভার ফোনে কাউন্সিলিং করবো। সেই কাউন্সিলিং করার পর তোমাকে বোঝাবো যে তোমার কতদিন তোমার সময় লাগবে, তুমি কতদিনের সাবস্ক্রিপশন নেওয়া তোমার উচিত, যাতে করে আমি স্টেজ 1 গাইডেন্সে তোমাকে দেবো যে সাবস্ক্রিপশন নেওয়ার পরে কী কী বই ফলো আপ করতে হবে। ওকে, বেনিফিটেড বুকস তোমার কী কী, সিগনিফিক্যান্ট স্টাডি মেটেরিয়ালস কোনগুলি, কোন স্টাডি মেটেরিয়ালসগুলো ডাউনলোড করবে, কোনগুলি করার দরকার নেই, যেগুলি তোমার ডাউনলোড করার দরকার নেই সেগুলি প্রিন্ট আউট করার দরকারও নেই, কোন কোন টিচার, পেডাগগস টিচার, কোন কোন টিচার কী কী সাবজেক্ট অ্যানএকাডেমি প্লাসে পড়ান, এবং তাদের কী কী কোর্সেস চলছে, তাদের বেস্ট কোর্স কোনগুলি, যেগুলি পাস্টে হয়েছে, সেই সমস্ত কোর্সের লিঙ্ক তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কাস্টমাইজ কোর্স, তুমি SI এর প্রিপারেশন নেবে নাকি WBCS এর নাকি MTS এর, সের উপরে আমরা একটা কাস্টমাইজ কোর্স বানাবো, সেই কোর্সটা বানিয়ে তোমাকে দিয়ে দেবো আমি, ঠিক আছে। সেগমেন্ট ওয়াইজ সাবজেক্ট সিলেকশন, অপটিমাইজেশন, অপশনাল, কীভাবে অপশনালকে অপটিমাইজ করতে হয়, কোন অপশনাল নিতে হয়, এই সমস্ত কিছু গাইডেন্সের জন্য এই মুহূর্তে চলছে তোমাদের আনএকাডেমিতে মেগা অফার। সেই অফারটা কি, যে তোমরা 17 তারিখ থেকে 22 তারিখের যে কোনো সাবস্ক্রিপশনে তোমরা পাবে ফ্ল্যাট 20% অফ, এবং তোমাদের রেফারেল কয়েন্সের জন্য পাবে আরও 10% অফ। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের কোর্স ফিস কত দাঁড়াচ্ছে। কোর্স ফিস 2 বছরের দাঁড়ায় 14,045 টাকা, সেটা ডিসকাউন্ট করে তোমার পড়বে 12,600 টাকা। 1 বছরে এটা দাঁড়ায় তোমার ডিসকাউন্ট করে পড়বে 8,500 টাকার মতো, ঠিক আছে। এগুলো সব ডিসকাউন্টেড প্রাইস হবে তোমার। এটা 2 বছর পাচ্ছ, এটা 1 বছর পাচ্ছ। ওকে, 3 মাস 6 মাস নিয়ে অতটা লাভ হয় না, সিলেবাস শেষ হয় না। যারা যারা WEPতে সাবস্ক্রিপশন নেবে তারা চোখ বন্ধ করে 1 বছরের সাবস্ক্রিপশন নেবে, এবং এই 1 বছরের সাবস্ক্রিপশনে তোমার ফিস পড়বে 5,324। 5,324কে আরও ডিসকাউন্ট দিয়ে তোমার মোটামুটি ফিস আসবে 4,700 টাকায়। এটা ডিসকাউন্টেড প্রাইস, তার উপরে আবার ডিসকাউন্ট পাবে তুমি, 4,700 টাকা তোমার প্রাইস পড়বে, ঠিক আছে। তো আমাদের এই মুহূর্তে আরেকটা যেটা মেন অ্যানাউন্সমেন্ট, সেটা আগে বলে দিলাম সাবস্ক্রিপশন কেন নিতে হবে। আর সাবস্ক্রিপশনের সময় অবশ্যই একটা কোড অ্যাপ্লাই করতে হবে যাতে তুমি 20% অফ পাবে। সেই কোডটা কি, সেই কোডটা হচ্ছে সুশোভন লাইভ, SUSOVANLIV। এই কোডটা ইউজ করা মাত্রই তুমি দেখবে ফ্ল্যাট 20% অফ পেয়ে যাচ্ছ। এবং আরও কীভাবে 10% অফ পাবে, রিডিম কীভাবে করবে কয়েন্স, তার জন্য একটিবার আমাকে একটা কল করে নেবে এবং বলবে যে স্যার আমি সাবস্ক্রিপশন নিতে চাই, আপনার সাথে একবার কথা বলতে চাই। আমি তোমার সাথে কথা বলবো, তোমায় গাইডেন্স দেবো, সমস্ত হেল্প তোমাকে করা যাবে, ঠিক আছে। মক টেস্ট থেকে শুরু করে সমস্ত হেল্প। সাবস্ক্রিপশন নেওয়ার আগে 10 বার চিন্তা করবে, 20 বার ভাববে, এবং 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 ফোনে কাউন্সিলিং করিয়ে নেবে যে আমি যে জিনিসগুলো দেবো সেই জিনিসগুলো তুমি পাবে কি পাবে না। সেই জিনিসগুলো যদি সব জায়গায় পাও তাহলে সেখান থেকে ইচ্ছা তুমি সাবস্ক্রিপশন নিতে পারো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে, চলো নেক্সট। এবার চলে আসা যাক যে WBP জেনারেল কম্বাইন্ড এক্সামিনেশনের জন্য আমাদের কলকাতা পুলিশের জন্য আমরা একটা অফলাইন মক টেস্ট নিচ্ছি, যেটা 24 তারিখ 12টার থেকে হবে, দমদম, বর্ধমান, কৃষ্ণনগর। যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছো, ফেসবুক গ্রুপে আছো, সেখানে আমি সমস্ত জায়গায় প্রমোট করে দিয়েছি। সকাল 10টার থেকে পরীক্ষা হবে, লিঙ্কে ক্লিক করো এবং নিজের নাম রেজিস্টার করে আসো। আমি দমদম সেন্টারে থাকবো, অবশ্যই আমার সাথে তোমাদের দেখা হবে। মাঝখানে আমাদের এই একটা ব্যাচ চালু হয়েছে মেন্সের, এটা সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচটা আমি আছি, সেকেন্ড ব্যাচটা বিভিন্ন টিচাররা আছেন, ভালো ভালো সব টিচাররা আছেন এখানে, সব টপ এডুকেটাররা আছেন তোমাদের এই ক্লাসটা করাবার জন্য, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে এই ব্যাচগুলো চলে আসছে তোমাদের, তোমরা দেরি নয় আর কোড ইউজ করো। এটা টেটের জন্য ব্যাচ আসছে, আমার ব্যাচ আসবে জুলাই থেকে, তাহলে আর দেরি নয়, সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবস্ক্রিপশন নিয়ে নাও সুশোভন লাইভ কোডটা ইউজ করে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থাকো, আবার দেখা হবে একটা ইউটিউব ক্লাসে। কিন্তু আজকে 9:30 থেকে প্রত্যেক দিন, আমি বলতে চাই মানডে টু স্যাটারডে প্রত্যেক দিন 9:30 থেকে তোমরা কিন্তু স্পেশাল ক্লাসটা করে যাও।
তোমাদের অনেক ডেভেলপমেন্ট হবে। সেখানে আমি প্রচুর প্র্যাকটিস সেট করাই, প্র্যাকটিস সেশনস করাই। আর যারা যারা আমার সাথে এখনও কানেক্ট হওনি, যারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে নেই, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে আমার প্রোফাইল, এক্সকিউজ মি, এটা হচ্ছে আমার আনএকাডেমির প্রোফাইল। এই প্রোফাইলটাকে সবাই ফলো আপ করো, দেখতে পাচ্ছ? এই প্রোফাইলটাকে সবাই ফলো আপ করো। এই প্রোফাইলটা ফলো আপ করার সঙ্গে সঙ্গে তুমি ফলোয়ার্স অ্যাড হয়ে যাবে এবং তোমার কাছে সমস্ত নোটিফিকেশন পৌঁছাবে। এবং তুমি আমাকে এই নামে, আমার নামের স্পেলিং হচ্ছে SUSOVANROY, ফেসবুক বা টেলিগ্রাম থেকে সার্চ করো, সার্চ করে মেসেজ করো যে স্যার আমি আপনার সাথে কানেক্ট হতে চাই, আমি আপনার গ্রুপে জয়েন হতে চাই, আমি ফ্রি ক্লাসগুলো করতে চাই, আই ওয়ান্ট টু জয়েন ইন ইউর গ্রুপ, হোয়াট এভার। সেই গ্রুপে জয়েন হও, এসে নিজের ক্লাসগুলোকে ভালো করে অ্যাভেল করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ।